সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আজকের আমার এই ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 1 নম্বর যেই অধ্যায়টা, প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। পূর্ববর্তী যেই ক্লাস আমি আপলোড দিয়েছি সেই ক্লাসে আমি এই চ্যাপ্টারের বিভিন্ন সায়েন্টিস্টদের যেই ভূমিকা, তারা ফিজিক্সে কি কি অবদান রেখেছে সেগুলো একটু আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং হচ্ছে স্ক্রু গজ। তো স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ এটা আসলে আহামরি কঠিন কিছু না, খুবই সহজ সিম্পল একটা জিনিস। তোমরা ছোটবেলা থেকে স্কেল চিনো, রুলার চিনো, জ্যামিতি বক্সে যেটা থাকে স্কেল, সেই স্কেলে এক পাশে কি থাকে, ইঞ্চিতে দাগ কাটা থাকে, আরেক পাশে সেন্টিমিটারে দাগ কাটা থাকে, ছোট ছোটগুলো সেন্টিমিটার। তো সেই 1 সেন্টিমিটারের মাঝে দেখবা যে 1 থেকে 2 এই যে সেন্টিমিটারের ঘর, এর মাঝে আবার ছোট 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 10টা দাগ কাটা থাকে, সেগুলো আসলে কি 1 মিলিমিটার। তো তুমি সেই তোমাদের জ্যামিতি বক্সের যে স্কেল, সেই স্কেল দিয়ে কিন্তু মিলিমিটারের চেয়ে 1 মিলিমিটারের চেয়ে কম কিন্তু মাপতে পারবে না। ধরো একটা তার দেওয়া হলো, তোমাকে একটা তার দেওয়া হলো, একটা ইলেকট্রিক যে তার কেবল, সেই তারের ভিতরের যে তামার তার একবারে চিকন যেটা, সেটা তোমাকে মাপতে দেওয়া হইলো, বললো যে এই তারটার ব্যাস কত। তুমি কিন্তু এই তোমার জ্যামিতি বক্সের যে স্কেল সেটাতে কিন্তু মাপতে পারবে না। তো সেটার জন্য আসলে আমাদের এই যে স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে স্ক্রু গজ, এইগুলা আর কিছুই না, এগুলা স্কেল। তোমরা প্র্যাকটিক্যালে যখন ল্যাবে দেখবা এই বিষয়গুলো, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দিয়ে যখন কোনো কিছু মাপবা, তখন একদম ইজি মনে হবে। তো আমি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদেরকে একটু ডেমো দিব। আমি প্রথমে আগে চিত্রটা তোমাদের দেখায় নেই। যে স্লাইড ক্যালিপার্স, এটার আবিষ্কারক হচ্ছে পিয়েরে ভার্নিয়ার। হ্যাঁ, পিয়েরে ভার্নিয়ার। পিয়েরে ভার্নিয়ার কে? সে হচ্ছে একজন ফরাসি গণিতবিদ। আসলে পিয়েরে ভার্নিয়ার হচ্ছে একজন গণিতবিদ, ঠিক আছে, একজন ফরাসি, ফ্রান্সের একজন গণিতবিদ। ওই যে তুমি রেনেসাঁ যুগ পড়িয়েছিলাম না, যে রেনেসাঁ যুগ কখন বলা হয়, সেই যে ইউরোপের তোমার ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর যে সময়টা, এটাকে বলা হয় রেনেসাঁ যুগ। খুবই ইম্পর্টেন্ট যুগ, এখানে ইউরোপ খুব বিজ্ঞানে অগ্রগতি দেখিয়েছিল। তো ওই টাইমের একজন গণিতবিদ বা সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে তোমার পিয়েরে ভার্নিয়ার, সে হচ্ছে এই স্কেলের আবিষ্কারক, ঠিক আছে। সেই প্রথম এই স্কেলটা আবিষ্কার করে, এই জন্য এই স্কেলের নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল, বা এটাকে ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স বলা হয়। ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্সের চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, খুবই ছোট চিত্র, তারপরও এটা গুরুত্ব সহকারে একটু দেখবা, ঠিক আছে। এখানে দেখবা যে এখানে এই যে এখানে ছোট একটা স্কেল, এটা হচ্ছে মুভ করানো যায়, স্লাইড করানো যায়। আর এখানে মূল যে স্কেলটা, এটা নড়াচড়া করানো যায় না, এইটার উপরেই হচ্ছে এই ছোট স্কেলটা নড়াচড়া করে, এই জন্য এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। এটা নিচে 2টা চোয়াল, উপরে 2টা চোয়াল। এই নিচের চোয়াল, এটার মাঝখানে তুমি যদি একটা বস্তুকে রাখো, ধরো একটা মার্কার, এটা মাঝখানে রাখলে এটা ফাঁকা করতে হবে, ফাঁকা করলে স্কেলটা এদিক সরে যাবে, ঠিক না। আবার এই যে উপরের যে চোয়াল, সেটা আসলে কোনো কিছুর ভিতরের মাপটা মাপা হয়। ধরো যে আমার এই যে ক্যাপ, এই মার্কারের যে ক্যাপ, এটার ভিতরে যদি তুমি মাপতে চাও, তাহলে এই যে উপরের যে চোয়াল কাটার মতো, সেটা ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগবে। তারপর হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের এই পাশেও দেখো একটা সূচালো একটা স্কেল রয়েছে, সূচালো একটা বস্তু রয়েছে। তুমি যখন এটা ফাঁকা করবা, তখন এই সূচালো বস্তুটা আস্তে আস্তে বের হয়ে যায়, ঠিক আছে, এটা আরো বড় হবে। তো এইটা দিয়ে আসলে কোনো কিছু গভীরতা মাপা হয়। ধরো তুমি একটা কাপের গভীরতা মাপবা, ডেনসিটি মাপবা, তখন এটা খাড়া করে ধরে, এই স্কেলটা এভাবে খাড়া করে ধরে, এটা বড় করলে এটা ওই কাপের তল দেশে যে পৌঁছাবে, সেই পার্টটা এখান থেকে পাওয়া যাবে। তো এইটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে মেন জিনিস, যেটা মেকানিজমটা কি। এইটার মেকানিজম বোঝানোর জন্য আমি প্রথমে তোমাদের জন্য একটা স্কেল রেখেছি, দেখো। এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। ধরে নাও এটা আমাদের যেই জ্যামিতি বক্সের যে স্কেল, সেটার ভিতরে যে দাগ কাটা থাকে, এগুলো ধরো যে সব মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, এই থেকে 10 মিলিমিটার পর্যন্ত আমরা দাগ কেটেছি। এটা হচ্ছে শূন্য দাগ, 0। তাহলে এটা হচ্ছে 10 মিলিমিটার। এটা ধরো যে ওই স্কেলের একটা জুম করা ছবি, হ্যাঁ, এটা জুম করে বড় করেছি। তো এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। হ্যাঁ, এখন মেকানিজমটা এমন যে প্রধান স্কেলটা এখানে আটকানো থাকবে, এইটার সাথে এইখানে একটা চোয়াল থাকবে, ঠিক আছে, একটা চোয়াল থাকবে। আমি
চোয়ালটাকে কিভাবে দেখাই, ধরো যে আমি চোয়াল এখানে একটা আঁকি, ঠিক আছে, এই যে এরকম টাইপের চোয়াল, ধরে নাও যে এটাই চোয়াল, এটার সাথে প্রধান স্কেল থাকবে, হ্যাঁ, আবার এইখানে আমাদের এটার সাথে প্রধান স্কেল থাকলো, এইখানে আরেকটা চোয়াল থাকবে, এটার সাথে ধরো ভার্নিয়ার স্কেল সংযুক্ত। তাহলে তুমি এই যে চোয়াল আমি দিলাম, বুঝে নিও, হ্যাঁ, ঠিক আছে, দেখো খুব ইজিলি বুঝবা, আমি একটু দেখাই দিই। আমি এই যে ধরো যে এটা ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল এইটার মধ্যে আমি আগে বসিয়ে দেখাই তোমাদের, যেটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, এইভাবে থাকলো। যখন তুমি নিচের চোয়ালটা সরাবা তখন এটা হচ্ছে এদিক সরে যাবে, হ্যাঁ, এটা স্লাইড হয়ে এদিক সরে যাবে, তখন এগুলো মাপতে পারবা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই প্রধান স্কেল যেটা, সেটার তো আমরা জানি এক একটা ঘর কত 1 মিলিমিটার করে, কিন্তু এই ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের ঘটনা হচ্ছে এই ভার্নিয়ার স্কেল এক একটা ঘর কিন্তু 1 মিলিমিটার না। এই ভার্নিয়ারের দেখো আমি এই প্রধান স্কেলের সাথে যখন এটা মিলাবো, দেখো ভার্নিয়ার স্কেলের এই যে নিচেরটা, এই স্কেলের যে 10 নাম্বার দাগ, সেটা কিন্তু প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে গেছে। খেয়াল করছো কি ব্যাপারটা? এই যে ভার্নিয়ারের 10 নাম্বার দাগ প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে গেছে। তার মানে কি? তার মানে এই ভার্নিয়ারের প্রত্যেকটা ঘর কিন্তু 1 মিলিমিটার না, 1 মিলিমিটার হচ্ছে একটু কম আছে না। এই ভার্নিয়ারের এই এক একটা ঘরের মান প্রধান স্কেলের এক একটা ঘরের মানের থেকে যতটুকু ছোট, তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, খুবই আসে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যা কি? যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কতটুকু ছোট, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। এখন দেখো প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান, তাই না? এইখান থেকে আমার ভার্নিয়ার ধ্রুবক বের করব। ভার্নিয়ার ধ্রুবক বের করলে আমরা পেয়ে যাব যে এই ভার্নিয়ার স্কেলের এক ঘর আসলে প্রধান স্কেলের এক ঘরের থেকে কতটুকু ছোট। আমি ভার্নিয়ার ধ্রুবকটা একটু বের করে দেখাই, তারপর অন্য জিনিস বের করে দেখাই। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক এটা একটু মুছতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা কি? ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ভিসি কি হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ হচ্ছে ভার্নিয়ারের এক ঘরের মান। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস কি ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের মান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা পাই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখন আমরা আমাদের যে যন্ত্র, আমি যে যন্ত্রটা তৈরি করেছি সেটা ভার্নিয়ার ধ্রুবক বের করব। আচ্ছা, আমার এই যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কি 1 মিলিমিটার না? আবার প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ারের 10 ঘরের সমান। তার মানে কি? তার মানে এখান থেকে এখানে লিখে দিই ভার্নিয়ারের, খেয়াল করো বিষয়টা, আমরা এই কথাটা লিখতে পারি না যে ভার্নিয়ারের 10 ঘর, ভার্নিয়ারের 10 ঘর সমান কত? 9 মিলিমিটার না? ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, তার মানে ভার্নিয়ারের 10টা ঘর তো 9 মিলিমিটারই। এখন দেখো এখান থেকে ভার্নিয়ারের এক ঘর কত পাবা? ঐকিক নিয়মে ভাগ হয়ে যাবে না?
9 কে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, এত মিলিমিটার। 9 কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 0.9 মিলিমিটার। বুঝছো? এখন ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করব। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট কি হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 0.9 মিলিমিটার। তাহলে এই বিয়োগটা যদি তুমি করে দাও তাহলে 0.1 মিলিমিটার হয় না? তার মানে কি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। 1 মিলিমিটারে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে তুমি যদি সেটাও লিখে দেই যে ভার্নিয়ার ধ্রুবক, এই নিচে লিখে দেই, হ্যাঁ, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে উপর হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, সেটা তো 1 মিলিমিটার আমরা জানি। 1 মিলিমিটার আমি লিখে দিলাম 1 মিলিমিটার। আর নিচে লিখবা যে দাগ সংখ্যা। কিসের দাগ সংখ্যা? ভার্নিয়ারের দাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবক আরেকভাবে বের করা যায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কত? আমাদের যে স্কেল সেটাতে ভার্নিয়ারের দাগ সংখ্যা কয়টা ছিল? 10 না? তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি 0.1 মিলিমিটারই পাবা। বুঝছো? এখানে আমি বাংলা দিয়েও লিখে দিই, প্রধান স্কেলের এক ঘরের মান ছোট করে লিখে দিলাম। আর নিচে হচ্ছে ভার্নিয়ারের দাগ সংখ্যা। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, এইটা দিয়েও বের করা যায়। তাহলে ভার্নিয়ার ধ্রুবক তুমি দুই ভাবে বের করতে পারবা, এভাবেও ঐকিক নিয়মে বের করতে পারবা, এইভাবে বের করতে পারবা। এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করার সময় এই দুইটা জিনিস বারবার লাগবে। ঠিক আছে? তো এটা হলো ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এটা দিয়ে তুমি সর্বনিম্ন এই স্কেল দিয়ে এইটুক মাপতে পারবা, 0.1 মিলিমিটার মাপতে পারবা। তুমি নরমাল স্কেল দিয়ে কিন্তু 1 মিলিমিটার নিচে মাপতে পারছিলে না। তাহলে এটা দিয়ে তুমি পারবা। কতটুকু মাপতে পারবা? 0.1 মিলিমিটার মাপতে পারবা। কিভাবে মাপতে পারবা আমি সেটা দেখাই দিই। দেখো মেজারমেন্টটা হবে কিভাবে। তুমি এই ধরো প্রধান স্কেল আর আমরা ভার্নিয়ার স্কেল এখানে সেট করলাম। তুমি একটু খেয়াল করো বিষয়টা যে আমরা যখন শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলিয়ে রাখছি, যে এখানে শূন্য দাগের সাথে মিলে আছে, তাহলে ভার্নিয়ার স্কেল আর হচ্ছে প্রধান স্কেল। দেখো প্রধান স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলে সবগুলা ঘর এই দিকে আছে না, একটু বামে আছে, ঠিক না? তাহলে তুমি যদি এটাকে এই দেখো 1 নাম্বার দাগ থেকে 1 নাম্বার দাগ কিন্তু বামে আছে, বামেই থাকবে, কারণ এটার মান ছোট, এটার মান বড়। কতটুকু বড়? এই 1 এর চেয়ে এই 1, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা। দেখো এই ভার্নিয়ার এক ঘর 1 নাম্বার দাগ আর প্রধান স্কেল 1 নাম্বার দাগ, এই দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু? ভার্নিয়ার ধ্রুবক গ্যাপ মানে 0.1 মিলিমিটার গ্যাপ না? তাহলে তুমি যখন এই চোয়ালটা ফাঁকা করবা, এই স্কেলটা যখন সামান্য একটু সরে যাবে, এই যে প্রথম দাগ যখন প্রথম দাগের সমান হবে, এটার মানে কি? মানে কি এই স্কেলটা 0.1 মিলিমিটার ওই দিক সরে গেছে না? হ্যাঁ, যখন তুমি এই চোয়ালটা ফাঁকা করছো, এই স্কেলটা সরে গেছে, সরে যে প্রথম দাগ মিলে গেছে, তার মানে 0.1 মিলিমিটার তুমি সরাই ফেলছো। বুঝছো? আচ্ছা, যদি তুমি আরেকটু সরাও তাহলে দেখবা দ্বিতীয় দাগ মিলে গেছে। প্রথম দাগ দেখো, প্রথম দাগকে ক্রস করে চলে গেছে ওই পাশে, কিন্তু দ্বিতীয় দাগ মিলে গেছে। তাহলে দ্বিতীয় দাগ মিলে যাওয়া মানে কি? দেখো তো 2 নাম্বার দাগ, এই ভার্নিয়ারের 2 নাম্বার প্রধান স্কেলের 2 নাম্বার দাগ থেকে কতটুকু এই পাশে ছিল? 0.2 মিলিমিটার এই পাশে ছিল না? বুঝছো ঘটনা? তাহলে 2 ঘর সরাই গেছে এইদিকে। যদি তুমি আরেকটু সরাও তাহলে 3 নাম্বার দাগ মিলবে, আর 3 নাম্বার দাগ মিলা মানে কি? 0.3 মিলিমিটার সরে গেছে। বুঝছো? ঠিক একইভাবে তুমি যদি 6 নাম্বার দাগ মিলাইতে চাও, দেখো 6 নাম্বার দাগ একুরেট ভাবে মিলে গেছে না? তাহলে তুমি আসলে কতটুকু সরাইছো? এই গ্যাপটুকু কতটুকু? এই গ্যাপটুকু হচ্ছে 0.6 মিলিমিটার। বুঝছো? তাহলে এটা সহজভাবে একটা সূত্র দিয়ে প্রকাশ করা যায় না যে আমরা যেই কয় নাম্বার দাগ মিলবে
এই ভার্নিয়ারের যেই কয় নাম্বার দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলবে, সেই কয় নাম্বার দাগের সাথে তুমি যদি 0.1 মিলিমিটার গুণ করে দাও, তাহলে তুমি ভার্নিয়ারের পার্টটা পাবা না, যে ভার্নিয়ার স্কেল আসলে কতটুকু সরেছে। বুঝছো ঘটনাটা, মেকানিজমটা কি বোঝা গেছে? হ্যাঁ, খুবই সিম্পল। তাহলে আমরা এইখান থেকে আমরা যে ভার্নিয়ার স্কেলে সরাইলাম, সরিয়ে যে কয় নাম্বার দাগ মিললো, এটার নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার স্কেলে যে কয় নাম্বার দাগ, যত নাম্বার দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে, সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। বুঝছো ঘটনাটা? তাহলে আমরা একটা ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো কিছু মাপলে সেটার দৈর্ঘ্যটা কি হবে একটু খেয়াল করো। সেটার দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান হবে, আমাদের মার্কার খুবই প্রবলেম করে, ঠিক আছে, আমাদের এল দৈর্ঘ্য, এল কোনো কিছু মাপছো মানে সেটার দৈর্ঘ্য এল, লেন্থ মাপতেছো, এল সমান হবে প্রধান স্কেল পার্ট এম প্লাস হচ্ছে ভার্নিয়ার সমপাতন ভি, এইটার সাথে গুণ হবে ভিসি। ভিসি মানে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাই সূত্র, আর কিছুই না। কোনো কিছুর দৈর্ঘ্য মাপার জন্য এল সমান হবে প্রধান স্কেল পার্ট যোগ হচ্ছে ভার্নিয়ার সমপাতন গুণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, প্রধান স্কেল পার্টটা কি, এটা ইম্পর্টেন্ট। প্রধান স্কেল পার্ট আমরা এটা একটু এঁকে দেখাই। ধরো যে এটা হচ্ছে প্রধান স্কেল, হ্যাঁ, ধরো এটা প্রধান স্কেল, এটাতে এইখানে দাগ কাটা হচ্ছে 1 2 3 4, এগুলা ধরো মিলিমিটার, হ্যাঁ, তারপর হচ্ছে 5, এগুলো মিলিমিটার। তুমি যখন স্লাইড ক্যালিপার মুভ করাচ্ছ, সেটা ধরো এই দাগটা পার হয়ে চলে গেছে, স্কেল এই দাগ পার হয়ে চলে গেছে, এই যে স্লাইড ক্যালিপার ধরো এইটা, ঠিক আছে, এই স্লাইড ক্যালিপার হচ্ছে 0 দাগ, এটা হচ্ছে মূল স্কেলের 0 দাগ। তো স্লাইড ক্যালিপার এই 0 দাগ হচ্ছে 2 নাম্বার দাগ পার হয়ে চলে গেছে, তার মানে এইটুকু কিন্তু পুরাটা পার হয়ে চলে গেছে। এই যে যে কয় নাম্বার দাগটা পার হয়ে যাবে সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। যত নাম্বার দাগ পার হয়ে যাবে এই ভার্নিয়ার স্কেল, প্রধান স্কেলে যে দাগটা একদম অতিক্রম করে চলে যাবে, মানে ভার্নিয়ারের 0 দাগ প্রধান স্কেলে যে দাগকে অতিক্রম করে যাবে, সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। ঠিক আছে, তারপরে ধরে সরে যাওয়ার পর এইটার যে বিভিন্ন দাগ রয়েছে, এটার যে বিভিন্ন দাগ রয়েছে, সেটার মধ্যে একটা দাগ ধরো যে এই দাগের সাথে মিলে গেল, এই দাগের সাথে একটা দাগ মিলে গেল, আর কোন দাগ কারোর সাথে ধরো যে মিলে নাই, এটা মিলে নাই, হ্যাঁ, তারপরে এইটাও ধরো মিলে নাই, এরকম একটু গ্যাপে গ্যাপে পড়ে গেছে, আরো একটা দাগ দিয়ে দিই, এই দাগটা মিলছে। খুব ইম্পর্টেন্ট, এই পাশে তো মেকানিজম আছেই, এই যে এটার সাথে এরকম, এটার সাথে হচ্ছে এরকম, ঠিক আছে, এটা সরাচ্ছ, আস্তে আস্তে গ্যাপ হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে উপরের স্কেলটা আমি দেখাচ্ছি। তুমি যখন উপরে যখন একটা ক্যাপ বসাবা, বসায় যখন এটা ওইদিকে টানবা, তখন হচ্ছে এই, হ্যাঁ, যখন উপরে ক্যাপ বসাবা, বসায় যখন এইদিকে নিয়ে আসবা, তখন এটা এখানে বেঁচে যাবে, নিচেরটা কিন্তু না, উপরের যে স্কেলটা সেটা দেখাচ্ছি। এই যে এরকম টাইপের, এরকম যেটা দেওয়া আছে তোমাদের। তো ধরো 0 দাগটা কি করছে, 2 নাম্বার 2 মিলিমিটার দাগটা অতিক্রম করে গেছে, আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে স্লাইড ক্লিপাসের দাগ, তার ধরো যে 1 2 3 4 5 6 7 7 নাম্বার দাগটা মিলে গেছে। কার সাথে মিলছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কয় নাম্বার দাগ মিলছে। এইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। বুঝতে পারছো? নিচের যে দাগগুলা, তার মধ্যে যেই দাগটা পুরোপুরি আরেকটা প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কার সাথে মিলছে সেটা ইম্পর্টেন্ট না, কত নাম্বার দাগ মিলছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা পার্টগুলা কি পাবো, 2 মিলিমিটার পার হয়ে গেছে না, তাহলে এই 2 হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ার সমপাতন কত, 7, 7 নাম্বার দাগ মিলে গেছে। আর ভার্নিয়ার ধ্রুবক সেটা এইভাবে যদি আমরা বের করি, বের করে যদি দেখি যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার, তাহলে এখানে তুমি 0.1 মিলিমিটার বসাই দিবা। বুঝছো? আর এটা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা, এটা পাবা 0.7 আর 2 যোগ করলে হবে 2.7 মিলিমিটার। বুঝা গেছে ব্যাপারটা স্লাইড ক্যালিপার্সের?
হ্যাঁ, আমরা যখন অঙ্ক করবো তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সৃজনশীল অঙ্ক করবো স্লাইড ক্যালিপার্স দিয়ে। হ্যাঁ, তো স্লাইড ক্যালিপার্সের এই হচ্ছে মূল বিষয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার সিস্টেম, আর হচ্ছে এই সূত্রটা। এখানে কে কি এটা মনে রাখো কিন্তু। এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, যে জিনিসটা মাপতেছো তুমি, দৈর্ঘ্য। এম এম কি? এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। ভি কি? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার সমপাতন। আর ভিসি কি? ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। এই সূত্রের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এই পাশে মাইনাস প্লাস মাইনাস এরর হয়, ঠিক আছে? সেটা তোমাদের এসএসসি লেভেলে নাই, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। তো এই হচ্ছে আমাদের একটা স্লাইড ক্যালিপার্সের যাবতীয় সবকিছু। হ্যাঁ, এখন আসো স্ক্রু গজ। এই স্লাইড ক্যালিপার্সের কিন্তু আমি যেটা তৈরি করেছি সেইখানে হচ্ছে 10 ঘর 10 ঘরের 9 ঘরের সমান, যে ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। কিন্তু স্লাইড ক্যালিপার্সে কিন্তু এমনও থাকতে পারে যে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক কি হবে বের করে ফেলতে হবে। তোমাকে বললো যে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, তখন ভার্নিয়ার ধ্রুবক কি হবে তুমি দুই ভাবে বের করতে পারো, ঠিক না? তখন কি লিখবা? এই আমি এখানে লিখে দিই যে 20 ঘর সমান, তাহলে কি 19 মিলিমিটার না? 19 ঘরের সমান। তাহলে এক ঘর সমান কত? 19/20। বুঝছো ঘটনা? 19/20। এটাকে আমরা ভাগ করব 19/20। 19 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 0.95 হবে না? 19 কে যদি 20 দিয়ে ভাগ করো 0.95 হবে, ঠিক আছে? হ্যাঁ, 0.95। তারপরে তুমি কি করবা? এই প্রধান স্কেলে এক ঘর থেকে এটা কতটুকু ছোট? 0.95। হ্যাঁ, 0.95 এখানে বসাই দিলাম। তাহলে কত হবে? বিয়োগ করলে 0.05। বুঝছো? এইভাবে বের করতে পারো, অথবা তুমি এইভাবে বের করতে পারো। এইভাবেও তুমি ভিসি বের করতে পারো। কি ভিসি সমান কি? 1 মিলিমিটার উপরে প্রধান স্কেলে এক ঘরের মান, আর নিচে কি? নিচে হচ্ছে দাগ সংখ্যা। দাগ কয়টা? 20টা। তাহলে 20 দিয়ে যদি 1 কে ভাগ করো 0.05 মিলিমিটারই কিন্তু হবে। বুঝছো ঘটনা? খুবই সিম্পল। ভার্নিয়ার ধ্রুবক বের করে এখানে বসায় দিবা, সমপাতন দেওয়া থাকবে, প্রধান স্কেল পার্ট দেওয়া থাকবে, দৈর্ঘ্য বের হয়ে যাবে। ওকে, এখন আসো স্ক্রু গজ। স্ক্রু গজ দেখতে কেমন হয়? স্ক্রু গজটার চিত্র একটু দেখো, খুব ছোট চিত্র। এই যে এরকম থাকে স্ক্রু গজ। এই স্ক্রু গজ আর এইটার মেকানিজম একই, সেম মেকানিজম। স্ক্রু গজের জন্য আমি একটা স্কেল দেখাই। স্ক্রু গজ একটা বৃত্তাকার স্কেল থাকে। এই বৃত্তাকার স্কেলটা এরকম, ঠিক আছে? এই বরাবর একটা প্রধান স্কেল থাকে। ধরো যে এটাই প্রধান স্কেল, ঠিক আছে? এই স্কেলটা প্রধান স্কেল, ধরো আমি প্রধান স্কেল দিয়ে দেখাই। এটা প্রধান স্কেল, এটা বৃত্তাকার স্কেল, ঠিক আছে? এইটা ধরো যে এখানে থাকবে, জিরোর সাথে মিলানো থাকবে। এটা তুমি যত ঘোরাবা ঘোরাবা ঘোরাবা, সম্পূর্ণ ঘোরাইলে কি হবে? 50টা ঘর। আমি এখানে 50 ঘর দাগ কেটে রেখেছি, 50টা ঘর আছে। হ্যাঁ, বৃত্তাকার স্কেলের সুবিধা কি? তুমি 50টা ঘর ঘোরাইতে পারবা। এবং এই বৃত্তাকার স্কেল, স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ 50 ঘর ঘোরাইলে এইটা প্রধান স্কেলের 1 মিলিমিটার সমান যায় সাধারণত আর কি, ঠিক আছে? 2 মিলিমিটারও যেতে পারে। তাহলে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরাইলে এটা প্রধান স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের পিচ বলে। পিচ সংজ্ঞা এটা আসে খুবই মানে বারবার আসে এটা, ঠিক আছে? বোর্ড কোশ্চেনে প্রায়ই আসে যে পিচ কাকে বলে। তাহলে স্ক্রু গজের এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরাইলে এটা রৈখিক স্কেল বরাবর, যখন দেখো ব্যাপারটা কি, এটা যত ঘোরাবা তুমি এটা আস্তে আস্তে এদিকে বের হয়ে যাবে, বিপরীত দিকে ঘোরাইলে আস্তে আস্তে এদিকে চলে আসবে। এটা মেকানিজমই এরকম। হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণ 50টা ঘর যদি তুমি ঘোরাও, তাহলে এটা যদি 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই স্ক্রু গজের পিচ হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে?
আরেকটা সংজ্ঞা আছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন হচ্ছে স্ক্রু গজের এই ক্ষুদ্রতম এক ঘর ঘোরাইলে, সম্পূর্ণ না, এই 0 থেকে ধরো যে এক ঘর ঘোরাইছো, এক ঘর ঘোরাইলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে এই যন্ত্রের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলে। ঠিক আছে, স্ক্রু গজের সংজ্ঞাটা হবে কি, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের এক ঘর ঘোরাইলে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলে। ঠিক আছে, মেকানিজমটা বুঝছো? এটা তুমি মার্কার দিয়েও বুঝতে পারো, মার্কার দিয়ে বুঝতে পারো। দেখো এই মার্কার মানে এইটা, এই যে মার্কার, এই মার্কারের এই যে এটাকে ধরো যে বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এটা ঘুরছে না, তো এটা ঘুরলে আর এইখানে একটা রৈখিক স্কেল থাকবে, ধরো যে এই যে লেখাটা, এটাই হচ্ছে আমাদের রৈখিক স্কেল। এখানে দাগ কাটা থাকে 0, এখান থেকে শুরু হয় 0 1 2 3 4 এরকম করে দাগ কাটা কাটা এইভাবে থাকতে থাকবে। এটা হচ্ছে প্রধান স্কেল বা রৈখিক স্কেল। এটা 0 থেকে এটার 0 এটার 0 এবং এখানে একটা খাড়া দাগ থাকে, এটার সাথে মিলানো থাকে। হ্যাঁ, যখন তুমি এটা ঘোরাবা, এটা সম্পূর্ণ একবার যদি ঘোরাও, এই যে এই প্রান্ত থেকে ধরো যে সম্পূর্ণ একবার ঘুরায় নিয়ে আসলা, আনলে এটা রৈখিক স্কেল বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ধরো যে সেটা 1 মিলিমিটার, তাহলে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটা 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। এটাতে যদি 50টা দাগ কাটা থাকে তাহলে সুবিধা কি, তুমি একবার ঘুরাইলে অল্প একটু দূরত্ব অতিক্রম করবে না, ততটুকু তুমি মাপতে পারবা, সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এখানে কি থাকে, একটা এরকম যান্ত্রিক সিস্টেমটা হচ্ছে এরকম, এই যে এখানে একটু এরকম একটু অ্যাঙ্গেল করা থাকে। ঠিক আছে, এর মধ্যে তোমার বস্তুটাকে দেওয়া হয়, তুমি একটা তারের ব্যাস মাপবা বা একটা কাগজ কতটুকু মোটা মাপবা, তুমি কাগজটাকে ভিতরে দিবা, দিয়ে তুমি এই স্ক্রু গাছটা কি করবা, ঘোরাবা, ঘোরাইলে এটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হওয়ার পর তুমি ভিতরে কাগজটা দিলা, দিয়ে এটা ঘোরাইতে ঘোরাইতে টাইট করতে 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 লাগাই দিলা। ওই যে বিভিন্ন রেঞ্জ আছে না, রেঞ্জ যেটা দিয়ে তোমার বিভিন্ন নাট টাট খোলা হয়, ওইটার মতো তুমি এটা যত ঘোরাবে এটা আস্তে আস্তে টাইট হবে। টাইট হতে দিলে যেখানে লাগলো একবারে 0 দাগ পর্যন্ত যাবে না, দেখো যে একটা জায়গায় যে স্থির হয়ে গেছে, তখনই তুমি পাটটা নিবা। ঠিক আছে, বুঝা গেছে ঘটনাটা? এটা যত ঘোরাবা এটা খুলবে, এটা যত ঘোরাবা, এদিকে ঘোরাইলে এটা আস্তে আস্তে ফাঁকা হবে, এদিকে ঘোরাইলে আস্তে আস্তে বন্ধ হবে। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল স্ক্রু গজের, আর এটা হচ্ছে রৈখিক স্কেল। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরাইলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু গজের পিচ বলে। খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। তারপর লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ঘুরাইলে, অল্প একটু ক্ষুদ্রতম এক ঘর ঘুরাইলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলে। ধরো আমি যে স্ক্রু গজ, যে ওইখানে বৃত্তাকার যে স্কেল, সেখানে ধরো যে 50টা ঘর ছিল, হ্যাঁ, এখানেই দেখা যায় স্ক্রু গজ। লিস্ট কাউন্ট বের করবো আমরা, লিস্ট কাউন্ট। তাহলে ওইটা সম্পূর্ণ 50 বার ঘোরাইলে ধরো যে 1 মিলিমিটার যায়, ওই বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরাইলে সে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে পিচ কত, 1 মিলিমিটার না? লিস্ট কাউন্ট তুমি বের করার সিস্টেম হচ্ছে, তুমি পিচকে পিচকে তুমি দাগ সংখ্যা দিয়ে ভাগ করবা। কার দাগ সংখ্যা? বৃত্তাকার স্কেলে দাগ সংখ্যা দিয়ে ভাগ করলেই তুমি লিস্ট কাউন্ট পেয়ে যাবা। বাংলায় লিখে দেই, উপরে হচ্ছে পিচ, ঠিক আছে, পিচকে ভাগ করবা কত দিয়ে? বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দিয়ে, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দিয়ে তুমি কাকে ভাগ করবা? পিচকে ভাগ করবা। পিচ আগে দেখে নিতে হবে যে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরাইলে এটা রৈখিক স্কেল বরাবর কতটুকু যায়, দেখবা যে 1 মিলিমিটারই যায়, তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার। আর আমাদের যেহেতু এখানে ঘর সংখ্যা কত বৃত্তাকার স্কেলে 50টা না, তাহলে ওই যন্ত্রের আমাদের লিস্ট কাউন্ট আমরা কত পাবো? এখানে লিখে দিই, পিচ হচ্ছে 1 মিলিমিটার আর দাগ সংখ্যা হচ্ছে 50। তাহলে 50 দিয়ে তুমি যদি 1 মিলিমিটারকে ভাগ করো,
কত পাবা? 0.02 মিলিমিটার পাবা না? দেখছো, এটা দিয়ে আরো ক্ষুদ্র মাপতে পারবা। এখন 50টার জায়গায় যদি 100টা ঘর হয়, তাহলে তুমি আরো ক্ষুদ্র, আরো সূক্ষ্ম জিনিস মাপতে পারবা না? ধরো 100টা ঘর, তখন লিস্ট কাউন্ট কি হবে? এলসি হবে 1 মিলিমিটার ভাগ হচ্ছে 100 ঘর, তাহলে তখন হবে 0.01 মিলিমিটার। তার মানে তুমি 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ মাপতে পারবা। এটা কিন্তু অনেক সূক্ষ্ম একটা মাপ, ঠিক আছে? তার মানে স্ক্রু গজ দিয়ে তুমি তার মাপতে পারবা, ইভেন চুল পর্যন্ত মাপা যাবে এটা দিয়ে, যে চুলের ব্যাস কতটুকু সেটা মাপা যাবে। স্ক্রু গজের ভিতরে চুল দিয়ে দিবা বা তার দিয়ে দিবা, দিয়ে স্ক্রু গজ ঘোরাবা 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 টাইট করে তারপরে মাপটা নিবা। এখন স্ক্রু গজের লিস্ট কাউন্ট আমরা পেলাম, তাহলে এটার মতো তো নিশ্চয় একটা সূত্র থাকার কথা। হ্যাঁ, স্ক্রু গজের সূত্রটা হবে এরকম, আমি স্ক্রু গজের সূত্রটা এটা নিচেই লিখে দিই। হ্যাঁ, বোঝাটা ইম্পর্টেন্ট, কিভাবে লিখছি, কোথায় এলোমেলো ভাবে লিখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে তোমরা বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, তো আমরা এবার তো ব্যাস মাপবো, তাহলে ডি দিয়ে লিখি। ডি তে কি? ডায়া, ঠিক না? ডায়ামিটার, ব্যাস। বৃত্তাকার কোনো কিছু মাপার জন্য আসলে এরকম স্ক্রু গজ ব্যবহার করা হয়। বৃত্তাকার কোনো কিছু মাপার জন্য স্ক্রু গজ ব্যবহার করা হয়, এই জন্য আমরা বারবার ব্যাসের কথা বললাম। তাহলে স্ক্রু গজ দিয়ে যখন তুমি ব্যাস মাপবা, তখনও তুমি একটা প্রধান স্কেল পার্ট পাবা। প্রধান স্কেল পার্ট বলতে যে রৈখিক স্কেল পার্ট, সেইটা সাথে তুমি একটা সমপাতন পাবা, ঠিক আছে? এই সমপাতন, এটা হচ্ছে কয় নাম্বার দাগ, এই যে স্ক্রু গজের কয় নাম্বার দাগ 0 দাগের সাথে মিলে গেছে। বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের 0 দাগের সাথে মিলে গেছে, সেইটাকেই বলা হয় এই স্ক্রু গজের সমপাতন, ঠিক আছে? তার সাথে গুণ করতে হবে কি? এলসি, আগেরটাই, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনা। বুঝছো? এটা হচ্ছে সমপাতিত দাগ সংখ্যা, একই কথা। ওইটা ভার্নিয়ার সমপাতন ছিল, এটা হচ্ছে স্ক্রু গজের সমপাতন, সেম জিনিস। ধরো তুমি একটা কিছু মাপতে গিয়ে প্রধান স্কেল, তাহলে কি হবে? প্রধান স্কেল পার্ট হবে যে যত নাম্বার রৈখিক স্কেল বরাবর যত নাম্বার দাগ পার হয়ে আসছে। ধরো আমি এইটাও একটু এঁকে দিই, এটাও একটু এঁকে দিই, এই পাশে দরকার নেই, স্ক্রু গজটা একটু এঁকে দিই। এই কনসেপ্টটা আসলে প্র্যাকটিক্যালি দেখলে সবচেয়ে ভালো হয়। আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্ক্রু গজের ব্যাপার। এই যে ধরো এটা রৈখিক স্কেল, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। ধরে নাও যে এটা বৃত্তাকার স্কেল, এই যে এরকম। এটা আসলে এক পাশ থেকে আমরা দেখছি ঘুরে, এভাবে ঘুরে, আর এটা রৈখিক স্কেল। তুমি ঘোরাইতে যে ধরো এখানে দাগ দেওয়া আছে, অনেকগুলো দাগ দেওয়া আছে বৃত্তাকার স্কেলে। হ্যাঁ, এখন এইখানেও তো দাগ দেওয়া থাকবে, এই যে এখানে আসলে এই পর্যন্ত পুরোটাই ঘুরবে এটার উপর দিয়ে। ধরো যে এটা হচ্ছে 0 দাগ, তারপরে 1, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার দাগ এখনো বের হয় নাই, স্ক্রু গজ থেকে বের হয় নাই। হ্যাঁ, এটার ব্যাপারটা থাকে এরকম, দেখো এই যে এরকম থাকে, এই যে এরকম থাকে, এরকম, ঠিক আছে? এই যে এরকম থাকে, ধরে নাও এরকম থাকে। আমি খুব সুন্দর চিত্র আঁকতে পারি না। এটা ঘোরাইলে আস্তে আস্তে এটা ফাঁকা হবে, আবার এদিকে টাইট দিলে এটা বন্ধ হয়ে যাবে। কত নাম্বার দাগ পার হয়ে গেছে? 3 নাম্বার দাগ পার হয়ে গেছে না? তার মানে প্রধান স্কেল এর পার্ট। আর এখানে ধরো এই যে এই দাগের সাথে যে দাগটা মিলছে, সেটা ধরো যে এই দাগটা মিলছে, এই দাগটা ধরো যে 12 নাম্বার দাগ, ঠিক আছে? এটা ধরো যে 13, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে বোঝাই। এটা 14, এটা ধরো 11, এটা 10। 12 নাম্বার দাগটা আমাদের প্রধান যেই দাগ সেটার সাথে মিলে গেছে, আর 3 নাম্বার দাগ প্রধান রৈখিক স্কেলের 3 নাম্বার মানে 3 মিলিমিটার এটা পার হয়ে গেছে। তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট কি হবে? এখান থেকে প্রধান স্কেল পার্ট যেটা পার হয়ে যাবে, রৈখিক স্কেলে যেটা পার হয়ে যাবে, 3 মিলিমিটার হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। বুঝছো? তারপরে এল কি? সমপাতন। এই যে এটা কয় নাম্বার দাগ মিলছে? 12 নাম্বার দাগ, তাহলে সমপাতন হচ্ছে 12। লিস্ট কাউন্ট কত? এই যন্ত্রের লিস্ট কাউন্ট, এই যন্ত্রের লিস্ট কাউন্ট আমরা বের করছিলাম না 0.02, কারণ 50টা দাগ আছে, তাহলে 0.02।
বুঝছো? এটা ক্যালকুলেশন করে যা হবে তাই। কত হয় এটা? 12 24, তাহলে 0.24, 3.24 মিলিমিটার। বুঝে গেছে ঘটনাটা? স্ক্রু গাছ খুব বাজে হয়েছে, স্ক্রু গাছটা এটা ঘুরবে আসলে, হ্যাঁ ঘুরবে, আস্তে আস্তে বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে স্ক্রু গাছ, খুবই সহজ। এরপরে তোমরা দেখবা যে আরো দুইটা যন্ত্রের কথা এখানে বলে দেওয়া আছে। একটা হচ্ছে এই যে ভর মাপার যন্ত্র, ব্যালেন্স মাপার জন্য ডিজিটাল ভর মাপার যন্ত্র। এটা তোমরা এটা দেখে থাকবে, সব জায়গায় এটা সচরাচর দেখা যায়, এটা দিয়ে ভর মাপা হয়। তারপর হচ্ছে স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ দিয়ে কি করে, যে রেফারি যখন ফুটবল খেলে বাঁশিতে ফু দেয়, স্টপ ওয়াচ থাকে এটার কাছে, এটা দিয়ে সময় মাপে, কিন্তু কতটুকু সময় সেটা মাপে। যে এখন থেকে আমি ক্লাস শুরু করলাম, স্টপ ওয়াচ টিপ দিলাম, তারপরে 40 মিনিট পরে স্টপ ওয়াচে দেখলাম যে কত মিনিট আমি ক্লাস দিলাম, 40 মিনিট। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই কাজ। এখন এই চ্যাপ্টারের আমি আরেকটা টপিকস নিয়ে আলোচনা করে দিই একবারে, সেটা হচ্ছে ত্রুটি। ঠিক আছে, ত্রুটি জিনিসটা কি, ত্রুটি কোথায় থেকে আসলো? দেখো যে ত্রুটি বের করতে দিতে পারে, মাঝে মধ্যে ত্রুটি বের করতে দিবে। ত্রুটিটা কোথায় থেকে আসে আমি একটু আগে দেখাই। যে তোমরা ওই যে আমি একটা ত্রুটি পরিমাপের একটা অঙ্ক দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সূত্র আসলে কিছু লাগবে না। দেখো, ধরো তোমাকে ক্লাস 5 এর অঙ্ক এগুলো, হ্যাঁ 5 কি 6 এর অঙ্ক, যে শতকরা আপেক্ষিক ত্রুটি। ত্রুটি কি জিনিস, আপেক্ষিক ত্রুটি কি জিনিস, এখনই বুঝবো। আমি একটা অঙ্ক করাই দেই, করাই দিলে দেখবা যে ক্লিয়ার হবে। ধরো তোমাকে বললো যে তোমাকে একটা বক্স দিল, ঠিক আছে, একটা বর্গাকার বক্স দিল অথবা একটা ঘনক আকৃতির বক্স দিল। ধর প্রথমে বর্গাকার একটা ক্ষেত্র দিল, একটা কাঠের বাক্স দিল ম্যাচের মতো, দিয়ে বললো যে এটার দৈর্ঘ্য হচ্ছে, একটা কাঠের আমি দেখাই দিই, একটা বর্গাকার তোমাকে একটা বক্স দিল বর্গ আকৃতি, বর্গ আকার। একে বললো যে এটার এই দিকে হচ্ছে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দিই, হ্যাঁ সহজ করে হিসাবটা, 10 সেন্টিমিটার। এই দিকেও তাহলে কি 10 সেন্টিমিটার, সব দিকে 10 সেন্টিমিটার না? ঠিক আছে, বললো একটা বর্গাকার ক্ষেত্র, সেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে। এখন বললো যে পরিমাপের ত্রুটি যদি 10% হয়, পরিমাপের ত্রুটি যদি 10% হয়, তাহলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? এইটাই দিল, দিয়ে বললো যে দৈর্ঘ্য পরিমাপে, অঙ্কের মধ্যে লিখে দিই। দেখো অঙ্ক হবে এরকম, যে দৈর্ঘ্য পরিমাপে 10% না দিয়ে 5% দিই, একটা অঙ্ক দিয়ে যাতে তুমি বুঝতে পারো। দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি থাকলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? একটা ম্যাথ, হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপে যদি 5% ত্রুটি থাকে, তাহলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? খুবই সহজ ম্যাথ, একটু খেয়াল করো, খেয়াল করলেই বুঝতে পারবা। এই নিচের গুলো এগুলো মুছে দেই, এগুলো লাগবে না। হ্যাঁ, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, তবে এটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ কিন্তু এখান থেকেই আসে, এতক্ষণ যা দেখেছে তা থেকেও আসে, কিন্তু এটা থেকেও আসে ঘটে। তাহলে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি। দেখো তো এইটার দৈর্ঘ্য তুমি লিখবা কি, পরিমাপকৃত, এখান থেকে সমাধান শুরু। হ্যাঁ, পরিমাপকৃত দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল নিশ্চয়ই জানো, বাহু স্কয়ার, তাহলে 10 এর উপর স্কয়ার করে দাও, এত সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার, কত হবে? 100 না? 100 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। এখন দেখো যদি 5% ত্রুটি থাকে,
তার মানে 5% বেশিও হইতে পারে মাপতে গেলে, আবার কমও হইতে পারে। ত্রুটি মানে হচ্ছে বেশি হতে পারে, কমও হতে পারে। তাহলে 5% ত্রুটিতে দৈর্ঘ্য কি হতে পারে? এই 10 সেন্টিমিটার তো আছেই, সেইটার সাথে প্লাস 10 সেন্টিমিটারের 5% হতে পারে, ঠিক না? 5% তো ত্রুটি। তাহলে তুমি মাপতে যে 10 সেন্টিমিটার পাইতে পারো, বা 10 সেন্টিমিটারের 5% বেশিও পাইতে পারো। 10 সেন্টিমিটার 5% বেশি পাইতে পারো, তাহলে 10 সেন্টিমিটার প্লাস হচ্ছে 10 সেন্টিমিটার 5%। বুঝছো ঘটনাটা? বুঝছো? তারপর এটা তুমি ক্যালকুলেশন করে ফেলবা। এটা করলে আসলে কত আসে? 10.5 সম্ভবত, ঠিক আছে? 10.5 আসার কথা। 10% 10 সেন্টিমিটারের 10 সেন্টিমিটারের 5% মানে 0.5, ঠিক আছে? তো এটা যোগ করে দিলাম, তারপরে এরকম আসলো। এটা হচ্ছে 5% ত্রুটিতে দৈর্ঘ্য। এটা হচ্ছে কিন্তু মানে সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বনিম্ন দৈর্ঘ্য কিন্তু হইতে পারে, মানে দৈর্ঘ্য কিন্তু কমও আসতে পারে। তাহলে এখানে অথবা দিয়েও তুমি লিখতে পারো, অন্যভাবেও লেখা যায়। আমি আমার মতো করে লিখছি, অথবা দৈর্ঘ্য কত হতে পারে যে 10 সেন্টিমিটার, সেটা থেকে মাইনাস হবে 10 সেন্টিমিটারের 5%, ঠিক আছে? 5% ত্রুটি মানে কি? বেশিও মাপতে পারো, আবার কমও হইতে পারে না? 10 সেন্টিমিটার থেকে আবার 5% কম হইতে পারে, তাহলে মাইনাস করে দিলাম। তাহলে এটা যদি মাইনাস করো, ওই 0.5 ক্যালকুলেটর টিপে বের করে ফেলবা, তাহলে এটা আসে 9.5। বুঝছো? তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল দেখো, সর্বোচ্চ ক্ষেত্রফল। সর্বোচ্চ ক্ষেত্রফল মানে কি? যখন তুমি দৈর্ঘ্য সর্বোচ্চ পাবা, তখনই তো ক্ষেত্রফল সর্বোচ্চ পাবা। তুমি দৈর্ঘ্য মাপতে যে এটা পাইলা, তাহলে ক্ষেত্রফল কি হবে? এটার স্কয়ার হবে না, কারণ এটা বর্গ। তাহলে ক্ষেত্রফল হবে 10.5 তার স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এটাকে করবা, এটাকে ক্যালকুলেশন করে করবা। দাঁড়াও, এটা পরে করি। তারপরে সর্বনিম্ন, ঠিক আছে? সর্বনিম্ন ক্ষেত্রফল। সর্বনিম্ন ক্ষেত্রফল তাহলে কি হইতে পারে? এই যে সর্বনিম্ন দৈর্ঘ্য, সেটার স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। আমরা এবার এই দুইটা ক্যালকুলেটরের সাহায্য নিব। হ্যাঁ, তাহলে কত? 10.5 স্কয়ার 110.25, 110.25 এত সেন্টিমিটার স্কয়ার। আর এটার পরিমাণ কম হবে, 9.5 স্কয়ার, তার মানে হচ্ছে 90.25। বুঝছো ঘটনা? সর্বোচ্চ ক্ষেত্রফল বের করলাম, সর্বনিম্ন ক্ষেত্রফল বের করলাম। এবার দেখো আমাদের অরিজিনাল ক্ষেত্রফল কত? 10 সেন্টিমিটার স্কয়ার না? এবার দেখো তো, 10 সেন্টিমিটার ম্যান অরিজিনাল মাপ হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার। 10 বর্গ মানে 10 না, 100 সেন্টিমিটার স্কয়ার। অরিজিনাল ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। এইখানে তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল কত পাইছো? 110.25। তার মানে 10.25 বেশি পাইছো, ঠিক আছে? আবার সর্বনিম্ন কত পাইছো? এই যে এটা, ঠিক না? 90.25। তাহলে দেখবা যে সবচেয়ে ডিফারেন্স বেশি কার? সবচেয়ে ডিফারেন্স বেশি হবে এই সর্বোচ্চ ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের যে বিয়োগ, ঠিক আছে? এইটা হয় সবসময় মানে ত্রুটি হয়, ত্রুটিটা হয় সর্বোচ্চটা আসলে। তাহলে হবে ত্রুটি। ত্রুটি, ত্রুটি বলতে সর্বোচ্চ ত্রুটি। হ্যাঁ, সর্বোচ্চ ত্রুটি। এই ডিফারেন্সটা বেশি না? 110.25 বিয়োগ হচ্ছে 100। আমাদের অরিজিনাল মাপ হচ্ছে 100, কিন্তু আমরা ত্রুটি করে পাইছি কত? 110.25। তাহলে এখান থেকে কত আসবে? 10.25 সেন্টিমিটার স্কয়ার।
এটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। তুমি ইচ্ছা করলে এটা থেকে এটা বিয়োগ করতে পারো, দেখো যে কম আসবে। 100 মাইনাস হচ্ছে 90.25, ওইটা আসে 9.75। এটা তাহলে বেশি না? সর্বোচ্চ ত্রুটি এটা। তাহলে আপেক্ষিক ত্রুটি কত চাইছে? শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি তুমি যখন বের করবা, এটা অন্য কালার দিয়ে লিখে দেই, দেখো শতকরা আপেক্ষিক ত্রুটি, এই লাইনে লিখলাম। শতকরা আপেক্ষিক ত্রুটি হবে, সূত্র এটা, সর্বোচ্চ ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান গুণ হচ্ছে 100%। শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে সর্বোচ্চ ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান গুণ হচ্ছে 100%। তাহলে এই সূত্রের মধ্যে তুমি যদি মানগুলো বসায় দাও, নিচে জায়গা নেই, আমি টুকরো বসায় দিই, হ্যাঁ? তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কি হবে? দেখো সর্বোচ্চ ত্রুটি আমরা কত পাইছি? এটা না, 10.25, আর পরিমাপকৃত মান কত? 100, যেটা অরিজিনাল মান, গুণ কত? 100%। এখানে আমি ইচ্ছা করে 10 নিছি যাতে 100 কাটতে পারি, সব সময় যে কাটা যাবে তা কিন্তু না। তাহলে কত হলো অ্যানসার? 10.25%। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি। বুঝতে পারছো? এটা কিছুই না, ওই যে বলে না যে 200 টাকা দিয়ে একটা কলম কিনে 220 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তুমি কি করো, 220 থেকে 200 বাদ দিয়ে দাও, তাহলে 20 টাকা লাভ। সেই 20 টাকা উপরে লেখো, লাভের পরিমাণ উপরে, নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণ হচ্ছে 100%, তাইলেই তো শতকরা লাভ বের হয়। ওইটাই এটা, ঠিক আছে? এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখে রাখো, তাহলে তোমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি খুব ইজি মনে হবে। এই চ্যাপ্টারে এই বেসিক, এর বাইরে আর কিছু নাই। আর একটা জিনিস জাস্ট আছে, সেটা হচ্ছে মাত্রা। কোন একটা রাশিতে, মনোযোগ সহকারে শোনো, যে কোন একটা লব্ধ রাশিতে, যে কোন একটা রাশিতে মৌলিক রাশি কি সূচকে আছে সেটাকেই তার মাত্রা বলে। কোন একটা রাশিতে মৌলিক রাশি সমূহ কি সূচকে আছে তাকে মাত্রা বলে। মাত্রা নিয়ে আমি একটুখানি দেখাই দিই, এই কনসেপ্টটা আমাদের বাদ পড়ে গেছে, আলোচনার হয় নাই, এটা নিয়ে 2টা ক্লাসের একটা তো হয় নাই। আমি একটু মাত্রা দেখাই দিই, ঠিক আছে? মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে কোন একটা রাশিতে মৌলিক রাশি কি সূচকে আছে সেটা হচ্ছে মাত্রা। মৌলিক রাশি কোনগুলা? ওই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এইসব। হ্যাঁ, আমি মাত্রা বের করে দেই, তাহলে আরো সহজ মনে হবে। ধরো ব্যাগ একটা কি লব্ধ রাশি, তাই না? ব্যাগ সমান কি? সরণ ভাগ হচ্ছে সময়, তাই না? ব্যাগ হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়। সরণ কি? সরণ তো একটা দৈর্ঘ্য, তাই না? লেন্থ। তাহলে সময় কি? সময়টা মৌলিক রাশি, সরণটাও কিন্তু মৌলিক রাশি। দৈর্ঘ্য আর সময়, এই দুইটা কি না? মৌলিক রাশি না? তাহলে দেখো সরণের মাত্রা, সরণ কি? লেন্থ, এই জন্য এটাকে এল দিয়ে প্রকাশ করতে হয়, এল। সময়ের মাত্রা কি? সময় কি? টাইম না? তাহলে এটা হচ্ছে টি। বুঝছো? তাহলে এই জিনিসটাকে তুমি এইভাবেও লিখতে পারো, অথবা এল টি ইনভার্স -1 এইভাবেও লিখতে পারো না? নিচে আছে যেহেতু পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে ব্যাগের মাত্রা। বুঝছো? মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে ব্যাগ দিয়ে যদি এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে বুঝবা এটা মাত্রা চাইছে। তাহলে সেটার মাত্রা কত? এল পার টি বা এল টি ইনভার্স -1। বুঝছো ঘটনাটা? ধরো আমরা ত্বরণ নিয়ে কাজ করি, এবার একটু ত্বরণ বললো তোমাকে ত্বরণের মাত্রা বের করো। এগুলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে খুব সুন্দরভাবে আরো করবো। প্রতিটা চ্যাপ্টারে মাত্রা বের করার কিছু না কিছু থাকে। ত্বরণও শুনে রাখো যে ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। উপরে বেগ, নিচে হচ্ছে সময়। সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। হ্যাঁ, তো আমরা বেগ একটু আগে বের করছি না, বেগের মাত্রা। তাহলে এটাকে তুমি যদি বাংলা কথায় লেখো, বেগ সমান আবার কি লিখতে পারো, যে সরণ ভাগ হচ্ছে আমাদের সময়, আর নিচে তো আরেকটা সময় আছে,
এটাকে একটু ক্যালকুলেশন করলে আমি নিচে লিখছি সরণ সময় আর সময় নিচে না দুইটাই, তাহলে সময় স্কয়ার, সরণের মাত্রা এল আর সময়ের মাত্রা কত টি, তাহলে স্কয়ার আছে টি স্কয়ার, তাহলে এটার মাত্রা আমরা কি পাবো এল পার টি স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ঠিক একইভাবে বলের মাত্রা বের করা যায়। বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ, এই যে F সমান ma নিউটনের সূত্র। আমরা এগুলো মাত্রা বের করব সামনে, দ্বিতীয় অধ্যায়ে মাত্রা সবচেয়ে বেশি বের করতে হবে। ঠিক আছে, মাত্রা দিয়ে আমরা সমীকরণে সত্যতা যাচাই করব। তাহলে এই চ্যাপ্টারটা এরকমই, এই হচ্ছে বেসিক আলোচনা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন সমাধান করে দিব। বিগত সালগুলোতে যেই ধরনের বোর্ড কোশ্চেন এসেছে এটা থেকে, ঠিক আছে, সেগুলো আমি সব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফিজ।